Welcome again to the practical class of Practico. আমি লাস্ট ক্লাসে সিম্বল খানিকটা ডেসক্রাইব করেছিলাম, আজকে ঠিক সেই জায়গা থেকে শুরু করছি। আমরা আগের দিনের ক্লাসে যে সিম্বল ছিলাম তাতে আমরা বলেছিলাম ম্যারেজ ক্যান বি নন কনস্যাঙ্গুইনাস অর আদার টাইপ অফ ম্যারেজ, যেখানে দুটো আলাদা আলাদা ফ্যামিলি মেম্বার বা জেনেটিক্যাল ফ্যামিলি মেম্বারদের মধ্যে ম্যারেজ হয়, সেখান থেকে অফস্প্রিং তৈরি হতে পারে। বা ম্যারেজ ক্যান বি কনস্যাঙ্গুইনাস ম্যারেজ, CONSANGUINEOUS, consanguineous marriage, that means marriage within the same genetical family, double line দিয়ে ডিনোট করা হয়। তো এই দুটো থেকেই যখন কোনো লাইন নিচের দিকে নামে তাকে আমরা বলি অফস্প্রিং লাইন। অফস্প্রিং লাইন এরকম করে ডিভাইড হয়ে যেতে পারে, এই ডিভাইড করে যে লাইনগুলো ডিভিশন যেখান থেকে শুরু হয় সেই লাইনটাকে বলা হয় অফস্প্রিং লাইন। এই অফস্প্রিং লাইন থেকে আবার আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে কতগুলো লাইন নেমে এসেছে। এই অফস্প্রিং লাইনকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে অফস্প্রিং লাইনকে বলি শিপ লাইন, or we are also saying them as the brother sister line, brother sister line। তার মানে উপরের যে লাইনটা আমরা খুব ক্লিয়ার করে আগে বোঝার চেষ্টা করি, উপরের এই লাইনটা হচ্ছে অফস্প্রিং লাইন, নিচের এই লাইনটা অ্যাকচুয়ালি অফস্প্রিং লাইন, কিন্তু এদের আর আমরা অফস্প্রিং লাইন বলবো না, এদের আমরা বলবো ব্রাদার সিস্টার লাইন, বা এদের আমরা বলবো শিপ লাইন, অর আমরা একে বলবো শিপ লাইন। শিপ লাইন মানে হচ্ছে ব্রাদার সিস্টার লাইন। তাই ব্রাদার সিস্টার রিলেশনশিপকে আমরা বলি শিপ রিলেশনশিপ। তাই জন্য ব্রাদার সিস্টারদের মধ্যে আমরা দেখতে পাই জেনোটাইপস আর ভেরি ক্লোজ। সো যখন আমরা কোনো ট্যাক্সোনমিতে যাই তখন আমরা সিবলিং স্পিসিস বলি, যারা খুব ক্লোজলি অ্যালাইক। ওকে, এই যে শিপ লাইন আমরা দেখতে পাচ্ছি, এই শিপ লাইনের লেফট থেকে রাইটে যদি যাই তাহলে যেটা পাই তাকে আমরা বলি বার্থ অর্ডার। বার্থ অর্ডার মানে কি? একদম লেফটে যে সে সবচেয়ে বড়, তারপরে এ, তারপরে এ। তার মানে এখানেও তাই, এ সবচেয়ে বড়, তারপরে মাঝখানের জন এরকম, তারপরে 3 নম্বর জন এরকম। তো এদের আমরা ডিনোট করি কি করে? ডান দিকের নিচে এখানে 1 লিখি, এখানে 2 লিখি, এখানে 3 লিখি। তার মানে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড চাইল্ড। এদিকেও তাই, এটাকে 1 লিখি, এখানে 2 লিখি, এখানে 3 লিখি। এটাকে আমরা বলছি বার্থ অর্ডার। এবার আমরা একটা পেডিগ্রিতে খুব অদ্ভুত জায়গায় পৌঁছবো। যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, তখন দেখা গেল বিদেশে অনেক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ চলে যেতে লাগলো, এবং নানা কারণে তারা আর নিজের দেশে ফিরতে পারেনি বা ফ্যামিলি সম্পর্কে পুরো খবর রাখতেও পারেনি। এই রকম পেডিগ্রিকে যখন প্রোব্যান ডেসক্রাইব করে তখন ও কারোর ক্ষেত্রে বলে যে এরকম বলতে পারে যে ওর 3টে ছেলে মেয়ে, কিন্তু আমি জানি না কে বড় বা কে ছোট, এরকম পরিস্থিতি অ্যারাইজ করে। তখন এই যে প্যারেন্ট থেকে, ম্যারেজ লাইন থেকে যে লাইনটা নিচের দিকে বেরিয়ে আসে, যেখানে আমরা অফস্প্রিংদের দেখতে পাচ্ছি, এখানে 1, 2, 3রা এরকম নাও হতে পারে, এর তলায় একটা ওয়েভি লাইন টানা থাকে। এই ওয়েভি লাইন মানে হচ্ছে বার্থ অর্ডার আননোন। বার্থ অর্ডার আননোন। আমি আগেও বলেছি, আবার বলছি যে সমস্ত পেডিগ্রি চার্টটাই কনস্ট্রাক্টেড হয় অন দ্য ভার্বাল ডেসক্রিপশন অফ প্রোব্যান। তো প্রোব্যান যেখানে বার্থ অর্ডার বলতে পারেনি, সেখানে যে পেডিগ্রি চার্ট ক্রিয়েটার সেও বার্থ অর্ডার বলতে পারে না। ওকে, নাও এই যেহেতু প্রোব্যানের ডেসক্রিপশনের উপর ডিপেন্ড করে, সেই জন্য আমরা আরেকটা অদ্ভুত সিম্বল এখানে পাই। কোনো সময় আমরা কোনো পেডিগ্রিতে দেখতে পাবো ডায়মন্ড সাইন আছে, ডায়মন্ড, না সার্কেল না স্কোয়ার, ডায়মন্ড। বা আমরা সাইন দেখতে পাই একটা স্কোয়ারের মধ্যে সার্কেল বা একটা সার্কেলের মধ্যে স্কোয়ার। ফার্স্ট অফ অল, হিউম্যান বিং ক্যানট বি হার্মাফ্রোডাইট। সো এরকম ভাবার কথা নেই যে এরা হার্মাফ্রোডাইট, মেল ফিমেল একসঙ্গে।
এটার মানে হচ্ছে প্রোব্যান্ড কারো সম্পর্কে বলতে গিয়ে বলেছে যে ওর দুটো ছেলে মেয়ে, বাট আমি জানি না কটা ছেলে কটা মেয়ে। তার মানে কি এরা মেল বা ফিমেল এটা প্রোব্যান্ড বলতে পারেনি। একে আমরা পেডিগ্রি টার্মে বলবো আননোন সেক্স। আননোন সেক্স মানে এর সেক্স প্রোব্যান্ডে জানা নেই। এই আননোন সেক্সে যদি কোনো শেড না করে দেয়া থাকে তার মানে আননোন সেক্স ইন্ডিভিজুয়ালটা ফেনোটিপিক্যালি নরমাল। আননোন সেক্স ইন্ডিভিজুয়াল ফেনোটিপিক্যালি নরমাল। কিন্তু এই আননোন সেক্স সিম্বলের মধ্যে যদি কোনো রকম শেড করে দেওয়া থাকে, কোনো রকম শেড আননোন সেক্সে যদি শেডিং করে দেওয়া থাকে তার মানে হচ্ছে সেক্সটা ও বলতে পারেনি ঠিকই কিন্তু অ্যাফেক্টেড এই কথাটা বলতে পেরেছে। তার মানে কি আমরা এখানে যখন লিখব তখন লিখব unknown sex but phenotypically affected, unknown sex but phenotypically affected। আবার একটা কথা বলি, আমি অনেক সময় আগের দিনের ক্লাসে বলেছি যে মেল বা ফিমেল এরা অ্যাফেক্টেড বা নরমাল সেটাও প্রোব্যান্ড বলতে পারেনি। তার মানে আমার এই আননোন সেক্স সিম্বলের মধ্যে যদি একটা কোয়েশ্চেন মার্ক দেয়া থাকে তার মানেও কিন্তু whether affected or normal not known, সেটা মোস্ট লাইকলি যে সেক্সই বলতে পারছে না সে অ্যাফেক্টেড বা নরমাল প্রোব্যান্ড কোনো কথাটাই বলতে পারে না। আমরা আগের দিনের ক্লাসে ডিসকাস করেছিলাম যে প্রোব্যান্ড অনেক সময় বায়াস মন্তব্য করে, কাউকে অ্যাফেক্টেড বলে কাউকে নরমাল বলে, পরবর্তীকালে জেনেটিক কাউন্সিলররা দেখে যে তারা অ্যাফেক্টেড না নরমাল। তাকে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম রিভার্স ফেনোটাইপ। তো রিভার্স ফেনোটাইপের বোঝে কি করে যে ফেনোটাইপটা রিভার্স হবে? না, পেডিগ্রি চার্টটাকেও অ্যানালাইজ করে নেক্সট জেনারেশনের যে অফস্প্রিং থাকে অফস্প্রিংদের আগে অ্যানালাইজ করে দেখে তার প্যারেন্টরা কিরকম হতে পারে বা কি হওয়া উচিত ছিল। তাই জন্যে আমরা যখন এই সিম্বলের মধ্যে এই ধরনের কোনো সিম্বলের মধ্যে এটা বা এই সিম্বলের মধ্যে এটা বা এই সিম্বলের মধ্যে কর্না দিয়ে কাট বা এই সিম্বলের মধ্যে কর্না দিয়ে কাট করে থাকবে তখন এটাকে যেমন বলতে পারি যে রিভার্স ফেনোটাইপ, সেরকম করে একে আমরা বলতে পারি phenotype not directly known। not directly known মানে কি? not directly known from proband, phenotype not directly known but derived from genotypes of ডিসেন্ডেন্টসদের বা পরবর্তী জেনারেশনের জেনোটাইপ দেখে এদের ফেনোটাইপ বার করা হয়। ঠিক এদের মতো দেখতে বা এদের খুব কাছাকাছি দেখতে একটা সিম্বল আছে, দেখলে প্রায় এক মনে হয় কিন্তু এক নয়, একটু ভালো করে খেয়াল করি। এবারে এই যে ডায়াগোনাল লাইনটা সিম্বলটাকে কেটে বেরিয়ে গেল না, সিম্বলটার মধ্যে থেকে গেল ডায়াগোনাল লাইনটা, এটার মানে কিন্তু আগেরটার সঙ্গে সেম নয়। পেডিগ্রিতে এটার মানে হচ্ছে আর্লি ডেথ, এটার মানে হচ্ছে আর্লি ডেথ। আর্লি ডেথ কিরকম আর্লি ডেথ? আর্লি ডেথ in compared to other members of family, in compared to other members of family, মানে একটা ফ্যামিলিতে ধরে নে যে প্রোব্যান্ড সে বলছে যে আমার ফ্যামিলির লোকেদের অ্যাভারেজ লাইফ স্প্যান হচ্ছে 70 ইয়ার্স, সেখানে কোনো একটা লোক 45 ইয়ার্সে মরে গেছে কোনো কারণে, নর্মাল ডেথ হতে পারে, অ্যাক্সিডেন্টাল ডেথ হতে পারে, তার অফস্প্রিং হচ্ছে সব হয়েছে, কিন্তু প্রোব্যান্ড যেহেতু মেনশন করেছে যে অন্যদের তুলনায় ও আগে মারা গেছে তখন সেটাকে জেনেটিক কাউন্সিলরকে মার্ক করতে হচ্ছে এবং ও তখন এই সিম্বলটা ইউজ করছে। এটার সঙ্গে আবার একটা ক্লোজ রিলেশন আছে অন্য আরেকটা সিম্বলে। আমরা দেখতে পাই এই মেল সিম্বল নরমাল,
বা মেল সিম্বল অ্যাফেক্টেড, এদের তলায় প্লাস দেয়া থাকতে পারে বা এদের তলায় টি দেয়া থাকতে পারে। সিমিলারলি ফিমেল সিম্বলের তলায়ও আলাদা করে প্লাস দেয়া থাকতে পারে, ফিমেল নর্মাল হতে পারে, ফিমেল অ্যাফেক্টেড হতে পারে, প্লাস দেয়া থাকতে পারে, বা ডি দেয়া থাকতে পারে বা ডি দেয়া থাকতে পারে নর্মাল বা অ্যাফেক্টেড এর তলায়। এই সিম্বলটার মানে হচ্ছে প্রিম্যাচিওর ডেথ। প্রিম্যাচিওর ডেথ আমরা সাধারণভাবে প্রিম্যাচিওর ডেথ বলতে বুঝি যে মায়ের উম্বে যে মরে গেছে, বাট পেডিগ্রিতে প্রিম্যাচিওর ডেথ মানে তা কিন্তু নয়। প্রিম্যাচিওর ডেথ মানে যে বেবিটা বর্ন হয়েছে সে সেক্সুয়াল ম্যাচুরিটি অবধি সার্ভাইভ করেনি, তাহলে আমরা বলতে পারি প্রিম্যাচিওর ডেথ বিফোর সেক্সুয়াল ম্যাচুরিটি। বিফোর সেক্সুয়াল ম্যাচুরিটি। এই যে প্রিম্যাচিওর ডেথ হচ্ছে, এই প্রিম্যাচিওর ডেথের সময় প্রবাদ অনেক সময় টাইম অফ ডেথও বলতে পারে। টাইম অফ ডেথও বলতে পারে। টাইম অফ ডেথ কিরকম? সাপোজ কোন মেল বা ফিমেল সিম্বলের তলায় লিখলো প্লাস লেস দ্যান 1 HR বা লিখলো ডি লেস দ্যান 1 H। যখন ডি লেখা হলো তখন কিন্তু আর HR লেখা হলো না, খেয়াল করে দেখতে হবে, তখন শুধু H লেখা হলো। এটার মানে হচ্ছে প্রিম্যাচিওর ডেথ বাট সার্ভাইভ লেস দ্যান 1 আওয়ার। লেস দ্যান 1 আওয়ার, তার মানে এটা হলো প্রিম্যাচিওর ডেথ। প্রিম্যাচিওর ডেথ বাট সার্ভাইভড less than 1 hour। তো তোর কোশ্চেন হতে পারে less than 1 hour কেন? যদি এক্স্যাক্টলি 1 hour বা 2 hour হয় তাহলে এক্স্যাক্টলি 1 hour বা 2 hour হতে পারতো। আগেটা মেল দিয়ে দেখিয়েছি, এটা ফিমেল দিয়ে দেখাই, প্লাস 1 HR বা এটার বেলা হবে ডি সাফিক্সে 1 H। এর আগের বারও খেয়াল করতে হবে ডি এর বেলায় সাফিক্সে কিন্তু লেস দ্যানটা হয়। এটার মানেও প্রিম্যাচিওর ডেথ বাট ডায়েড অ্যাট দ্য এজ অফ 1 আওয়ার। আমরা একটু ইংরেজিটা সুন্দর করে বলি, ওটার বেলায় বলি সার্ভাইভ লেস দ্যান 1 আওয়ার আর এটার বেলায় বলি ডায়েড অ্যাট দ্য এজ অফ 1 আওয়ার। ঠিক একইভাবে যদি আমাদের কোনো সিম্বলের তলায় প্লাস সাপোজ 3MO দেয়া থাকলো বা দেয়া থাকলো D3M। M বা MO মানে হচ্ছে মান্থ। M বা MO মানে হচ্ছে মান্থ। তার মানে এটাকে সহজ কথায় আমরা কি বলবো? আমরা বলবো প্রিম্যাচিওর ডেথ। প্রিম্যাচিওর ডেথ বাট ডায়েট, যেহেতু এখানে স্পেসিফিক টাইম হলো লেস দ্যান থাকলো না, বাট ডায়েট at the age of 3 months, at the age of 3 months। 3 মাস 14 দিন হলে কিন্তু less than 4MO হতো বা D less than 4M হতো, কারণ আমরা দুটো ইউনিটকে এখানে কখনোই পেডিগ্রিতে বসাতে পারি না। তো মান্থ ছাড়া কি হবে? মান্থ ছাড়া যেটা হতে পারে সেটা হতে পারে ইয়ার। তো এরকম হতে পারে প্লাস লেস দ্যান 7 YR বা হতে পারে ডি সাফিক্সে লেস দ্যান 7 Y। আবার বলি, যেখানে ডি হচ্ছে সেখানে নাম্বারটা সাফিক্সে চলে যাচ্ছে আর পরে ইউনিটটা দুটো না হয়ে একটা লেটার হচ্ছে। তো এটার বেলা আমরা বলবো প্রিম্যাচিওর ডেথ। এরা অ্যাফেক্টেডও হতে পারে কিন্তু প্রিম্যাচিওর ডেথ but survived less than 7 years। তো এই যে বেবিরা বর্ন হলো, এবার কিছু বেবি আমরা পাবো যারা বর্ন হলোই না। যেমন যদি কোনো সিম্বলে একটা ছোট্ট সাইজের মেল থাকে বা অ্যাফেক্টেড মেল থাকে, সাইজগুলো যদি এই হয় তাহলে এটা সাইজ অনেক ছোট, এটা আমরা দেখতে পাচ্ছি।
বা একটা ছোট সাইজের ফিমেল সিম্বল থাকে, তার মানে হচ্ছে স্টিল বর্ন বেবি, যে বেবিরা যখন জন্মালো তারা অলরেডি মরে গেছে, তাকে আমরা বলছি স্টিল বর্ন বেবি, স্টিল বর্ন বেবি। আবার এমন অনেক ঘটনা ঘটে যেখানে মাদার্স উম্বে থাকার সময় বেবিটার বয়স কয়েক মাস এই অবস্থায় আইদার আমাদের ইচ্ছেতে বা অনিচ্ছেতে অনেক সময় অ্যাবর্শন হয়ে যায়, তখন আমরা যে সিম্বলটা ইউজ করি সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে কি, তখন সেটা মেল বা ফিমেল আমরা তাকে ডিনোট করতে পারি না বা ডিনোট করতে যাই না, তখন তাকে আমরা বলি ডায়েড বিফোর ডেলিভারি, ডায়েড বিফোর ডেলিভারি। এই যে স্টিলবর্ন বেবির ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বুঝবো, আমাদের যখন জেনেটিক্যাল কোনো ডিজিজের কথা আমরা ডিসকাস করছি, অনেক জেনেটিক্যাল ডিজিজ আছে যারা একটা সার্টেন এজ হয় তারপরে সে ক্যারেক্টারটা দেখায়। যেমন ধর ক্যাটারাক্ট, একটা বাচ্চা জন্মে থেকে ক্যাটারাক্ট হবে না, তার সার্টেন এজের পরে ক্যাটারাক্ট হবে, তো এটা এক ধরনের জেনেটিক্যাল ডিজিজ। আবার কিছু জেনেটিক্যাল ডিজিজ আছে যারা অ্যাট দ্য টাইম অফ বার্থ শো করে, যেমন আমাদের মুখের মধ্যে একটা ক্যারেক্টার আছে, তার নাম হচ্ছে ক্লেফট প্যালেট। আমাদের মুখের মধ্যে যে প্যালেট আছে, প্যালেটটা ডোম শেপের, তালুর উপরে জিভের উপরে জায়গাটা ডোম শেপের, কিন্তু এরকম দেখা যায় কারোর ক্ষেত্রে এরকম ঢেউ খেলানো, তাকে বলে ক্লেফট প্যালেট। এই ক্লেফট প্যালেট এমন একটা জেনেটিক্যাল সমস্যা যেটা বেবিরা যখন বর্ন হয়, ইভেন যদি ডেড হয়, তার কাছেও কিন্তু এই ক্লেফট প্যালেট ক্যারেক্টারটা দেখা যাবে, তখন আমরা স্টিল বর্নকে শেড করব, আদারওয়াইজ আমরা স্টিল বর্নকে শেড করব না। তাহলে স্টিল বর্নকে কখন শেড করছি, যখন এই জেনেটিক্যাল ডিজিজগুলোকে অ্যাট দ্য টাইম অফ বার্থ দেখতে পাচ্ছি। যে জেনেটিক্যাল ডিজিজগুলোকে অ্যাট দ্য টাইম অফ বার্থ দেখতে পারি তাদের আমরা বলি কনজেনিটাল ডিজিজ, তাদের আমরা বলি কনজেনিটাল ডিজিজ। তাহলে সব জেনেটিক্যাল ডিজিজরাই কনজেনিটাল নয়, জেনেটিক্যাল ডিজিজ মে বি কনজেনিটাল অ্যান্ড জেনেটিক্যাল ডিজিজ মে নট বি কনজেনিটাল। এখন আমরা অফস্প্রিংদের কথা যখন আলোচনা করা শুরু করেছিলাম, সেই আলোচনা করতে গিয়ে আমরা বলতে পারি যে আমাদের কাছে এরকম আবার এক ধরনের সিম্বল থাকতে পারে। ধরে নে একটা পেডিগ্রি এরকম আছে, এরকম একটা অ্যাফেক্টেড মেল, দুটো ফিমেল, আবার একটা নর্মাল মেল, একটা অ্যাফেক্টেড ফিমেল, আবার একটা নর্মাল মেল, দুটো অ্যাফেক্টেড ফিমেল, এরকম একটা চার্ট পেলাম। তো এই যে চার্টটা, এই চার্টটা অ্যাকচুয়ালি বেশ লম্বা অফস্প্রিং লাইনটা, তা এই লম্বা অফস্প্রিং লাইনকে আমরা করতে পারি না, জেনেটিক কাউন্সিলররা এই লাইনটাকে ছোট করে দিতে পারে। কি করে ছোট করবে, তার মানে ও এখানে এই ম্যারেজ লাইনটা দেখালো, ম্যারেজ লাইন থেকে ও কি করলো, এখানে এই মেলটাকে দেখালো, তারপরে দুটো ফিমেল না দেখিয়ে একটা ফিমেল নর্মাল রেখে তাকে তার মধ্যে 2 বসিয়ে দিল, তারপরে আবার একটা মেল দেখালো, আবার একটা ফিমেল দেখালো অ্যাফেক্টেড, তারপর আবার মেল, চাইলে এখানে ও আবার অ্যাফেক্টেড লিখে এর মধ্যেও 2 বসাতে পারতো। এখানে শুধু 2 বসানো যায় এমন কথা না, 2, 3, 4 যে কোনো নাম্বার বসানো যায়। তাহলে আমরা এটাকে কিভাবে বলি, আমরা বলি নাম্বার উইদিন দ্য সিম্বল মিন্স নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস of same sex, same phenotype, same sex, same phenotype, and in consecutive or chronological consecutive birth order. পরপর থাকতে হবে। একটা জিনিস বুঝে নিবি যে আমি কখনোই এই যে দুটো অ্যাফেক্টেড আর এই একটা অ্যাফেক্টেড, একে পরপর এখানে 3 লিখতে পারতাম না, বা একে এর সঙ্গে ঢুকিয়ে দিতে পারতাম না, এই দুটোকে একসঙ্গে নিয়ে গিয়ে 2 করতে পারি না, কারণ এরা পরপর নয়। তাহলে পরপর হতে হবে, সেম সেক্স হতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এবং সেম ফেনোটাইপ হতে হবে, অ্যাফেক্টেড হলে অ্যাফেক্টেড, নর্মাল হলে নর্মাল।
তখন পেডিগ্রি চার্টকে ছোট করা হয় এবং যখন ছোট করা হবে তখন সেটাকে আমাদের চিনতে হবে। এবার আমরা চলে আসব যে টুইন্সদের ক্ষেত্রে আমরা কি করে বার করতে পারি। তো টুইন্সদের প্রমাণ ডেসক্রাইব করতেই পারে। টুইন্সরা আবার দু ধরনের হয়, একটাকে আমরা বলি মোনোজাইগোটিক টুইন। মোনোজাইগোটিক টুইন, মোনো মানে একই, জাইগোট থেকে তৈরি হয়েছে এরকম, তাকে আমরা বলি মোনোজাইগোটিক টুইন। মোনোজাইগোটিক টুইন সিম্বলসদের মধ্যে তার মানে একটা লাইন, সেখান থেকে দুটো ভাগ হয়। এই মোনোজাইগোটিক টুইন্সদের মধ্যে আবার কোন কোন জেনেটিক কাউন্সিলর এই টুইন সিম্বলের মধ্যে একটা করে দাগও দিয়ে দেন। এরকম একটা জোড়া লাইন থাকতেও পারে, আবার জোড়া লাইনটা নাও থাকতে পারে। মোনোজাইগোটিক টুইন্স মানে আবার বলি একটা জাইগোট থেকে যখন দুটো ইন্ডিভিজুয়াল তৈরি হয়। তো এই মোনোজাইগোটিক টুইন্স যখন তৈরি হয়, জাস্ট আ মিনিট, মোনোজাইগোটিক টুইন্স যখন তৈরি হয় এদের আমরা আইডেন্টিক্যাল টুইনও বলি। তখন আমরা দেখতে পাই যে ফিমেলের যে জাইগোট, জাইগোট মানে কি ওভাম, একটা ওভাম একটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজড হলো, তাহলে একটা জাইগোট তৈরি হলো। এই জাইগোট থেকে গ্যাস্ট্রুলেশন বাস্ট্রুলেশন বলে একটা এমব্রিও তৈরি হওয়ার কথা, কিন্তু অনেক সময় দেখা যায় সিঙ্গেল জাইগোট থেকে যখন দুটো সেল তৈরি হলো, প্রত্যেকটা সেল থেকে গ্যাস্ট্রুলেশন বাস্ট্রুলেশন হলো এবং প্রত্যেকটা সেল থেকে একটা করে জাইগোট বা এমব্রিও তৈরি হলো। তাহলে কি হলো, একটাই জাইগোট দুটো এমব্রিও তৈরি করলো। তার মানে ওই জাইগোটটা যদি মেল জাইগোট হয়, তার মানে ওই জাইগোটটা যদি AAXY হয়ে থাকে, তাহলে দুটো ইন্ডিভিজুয়ালি মেল হবে, কারণ একটাই জাইগোট দুটো ইন্ডিভিজুয়াল তৈরি করলো। আর ওই জাইগোটটা যদি ফিমেল জাইগোট হয়ে থাকে, AAXX হয়ে থাকে, তাহলে দুটোই তৈরি হবে ফিমেল। তাহলে মোনোজাইগোটিক টুইন্স বা আইডেন্টিক্যাল টুইন্সরা সবসময় সেম সেক্স হয়, সবসময় সেম সেক্স হয়। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড there is another type of twins, যে টুইন্সদের আগেও বলেছি কাউকে ছোট বা কাউকে বড় করতে পারি না, তাই জন্য একটা লাইন থেকে দুটো ডিভাইড হচ্ছে। কিন্তু there are other types of twins, those are known as the dizygotic twins. Dizygotic twins may be of the same sex or may be of the different sex. এদের সেম সেক্স হতে পারে বা এদের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট সেক্সও দেখতে পেতে পারি, এবং এদের মধ্যে কখনো কখনো লাইন জয়েনিং থাকে, কখনো কখনো লাইন জয়েনিং থাকে না। এই ডাইজাইগোটিক টুইন্সদের ক্ষেত্রে যখন লাইন জয়েনিং থাকলো বা না থাকলো, এরা ডাইজাইগোটিক হলো কেন? ডাইজাইগোটিক হলো এই কারণে যে এদের ক্ষেত্রে দুটো জাইগোট তৈরি হয়। দুটো জাইগোট কি করে তৈরি হলো? দুটো জাইগোট যখন তৈরি হতে গেল, তখন আমরা সাধারণভাবে জানি যে ফিমেলের বডিতে দুদিকে দুটো ওভারি আছে। ইচ মেনস্ট্রুয়েশন সাইকেলে একটা করে ওভারি থেকে ওভাম ম্যাচিওর করে এবং ম্যাচিওর করে ওয়েট করে ফর ফার্টিলাইজেশন। এখানে দেখা যায় যে কোনো কারণে ফিমেলের বডির কোনো প্রবলেমের জন্য বা ইত্যাদির জন্য দুটো ওভামই অ্যাট দ্য সেম টাইম ম্যাচিওর করে বসে থাকে। তাহলে দুটো ওভাম যদি ম্যাচিওর করে বসে থাকে, তাহলে দুদিক থেকে দুটো স্পার্ম দুটো ফ্যালোপিয়ান টিউব ট্রাভেল করে এবং দুটো আলাদা আলাদা ওভামকে ফার্টিলাইজ করে। আলাদা আলাদা ওভামকে যেহেতু ফার্টিলাইজ করে, তাই জন্য আমরা এখানে দুটো জাইগোট পাই এবং প্রত্যেকটা জাইগোট একটা করে এমব্রিও ডেভেলপ করে। তো হতেই পারে ডান দিকের ওভামটাকে ফার্টিলাইজ করলো ধর একটা ওয়াই কন্টেনিং স্পার্ম, তাহলে সেটা একটা মেল জাইগোট হলো। বাঁ দিকেরটাকে ফার্টিলাইজ করলো একটা এক্স কন্টেনিং স্পার্ম, তাহলে সেটা একটা ফিমেল জাইগোট হলো। মেল বা ফিমেল হবে ডিপেন্ড করে অন দ্য স্পার্ম, কিন্তু ওভামের উপর না। আবার দুটো সেম সেম হতে পারে, এদিকেরটাও 1X হতে পারে, এদিকেরটাও 1X হতে পারে, দুটো ফিমেল হতে পারে, এদিকেরটাও 1AY হতে পারে স্পার্ম, ওদিকেরটাও 1AY হতে পারে, তাহলে দুটোই মেল হতে পারে। সো ডাইজাইগোটিক টুইন্সরা কিন্তু সেম সেক্স হতে পারে বা ডাইজাইগোটিক টুইন্সরা ডিফারেন্ট সেক্স হতে পারে। এখানে পয়েন্ট অফ অরিজিনটা সেম হবে, সেখান থেকে দুটো ভাগ হবে। এদের বলবো ডাইজাইগোটিক টুইন্স। ডাইজাইগোটিক টুইন্সদের ক্ষেত্রে আমরা দেখতে পারি দে আর আইডেন্টিক্যাল, সামটাইমস দে আর নন আইডেন্টিক্যাল। আবার প্রোব্যান অনেক সময় বলে বাবা অত সব জানি না, দুজনই মেল বা দুজনই ফিমেল, ওরা মনো হতে পারে ডাই হতে পারে, এসব খবর আমি জানি না। তখন আমরা কি করব? আইদার মোনোজাইগোটিক টুইন সিম্বলটা দেব বা
ডাইজাইগোটিক টুইন সিম্বলটা দেবো, দুটোই মেল হতে পারে বা দুটোই ফিমেল হতে পারে, এই ক্ষেত্রে প্রবলেমগুলো অ্যারাইজ করে। তার মাঝখানে একটা কোয়েশ্চেন মার্ক দেব, তার মানে এটা হচ্ছে টুইনস বাট আননোন জাইগোসিটি, আননোন জাইগোসিটি, টুইনস বাট আননোন জাইগোসিটি। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি আরো কিছু কিছু সমস্যা আছে, যেমন ধর ইদানিং কালে পেডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি এই সিম্বলটা, এটা মানে হচ্ছে ডিভোর্সড, এটা মানে হচ্ছে ডিভোর্সড, ডিভোর্সড, এদের থেকে অফস্প্রিং থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা দেখতে পাচ্ছি যে একটা মেলের সঙ্গে অনেক ফিমেলের ম্যারেজ দেখানো থাকতে পারে, এটা মানে হচ্ছে পলিগ্যামি, মানে একের বেশি ম্যারেজ, একের বেশি ম্যারেজে এটা ফার্স্ট ম্যারেজ, এটা সেকেন্ড ম্যারেজ, এটা থার্ড ম্যারেজ, এটা ফোর্থ ম্যারেজ, মানে ক্লকওয়াইজ ম্যারেজ অর্ডার হয়, এদের আমরা বলছি হচ্ছে পলিগ্যামি, পলিগ্যামি। ঠিক সেম আমরা পেতে পারি একটা ফিমেলের মোর দ্যান ওয়ান ম্যারেজ হতে পারে, একসঙ্গে ম্যারেজ নয় কিন্তু, হ্যাঁ, এটা ইউ শুড নট থিঙ্ক অ্যাবাউট দ্রৌপদী, যে কোনো ম্যারেজ, ফিল্ম অ্যাক্টরসদের ম্যারেজ, তাকে আমরা বলি হচ্ছে পলিঅ্যান্ড্রি, পলিঅ্যান্ড্রি, পলিঅ্যান্ড্রি। অনেক সময় দেখা যায় যে একটা কাপল আছে, কাপলের থেকে অফস্প্রিং লাইন তৈরি হয়েছে কিন্তু লাইনটা ফাঁকা, বা এই অফস্প্রিং লাইন তৈরি হয়েছে, অফস্প্রিং লাইনটা এরকম করে একটা দিয়ে ব্লক করা আছে বা একের বেশি দিয়ে ব্লক করা আছে, তার মানে হচ্ছে এরা চাইল্ডলেস কাপল, এই কাপলদের কোনো চাইল্ড নেই, চাইল্ডলেস কাপল, চাইল্ডলেস কাপল। কোনো প্যারেন্ট আছে, প্যারেন্টের থেকে কোনো একটা মেল বা ফিমেল সেখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে, সেটা মানে হচ্ছে অ্যাডাপ্টেড, এটা মানে হচ্ছে অ্যাডাপ্টেড, অ্যাডাপ্টেড। আমরা সব থেকে ঝামেলার যে জায়গাটা পাই সেটা হচ্ছে যে একটা মেল বা ফিমেল সিম্বলের হাফ পোর্শন এরকম করে শেডিং করা আছে, এটা মানে হচ্ছে হেটারোজাইগাসলি অ্যাফেক্টেড ফর অটোজোমাল ট্রেট, এই ট্রেটগুলো অটোজোমাল হয়। এই পেডিগ্রি একটু ডিফারেন্ট পেডিগ্রি, আমরা পরে আবার আলোচনা করব। এছাড়া দেখা যায় যে এই যে সেপারেশন লাইনটা, ওপরে একরকম শেডিং, নিচে আরেক রকম শেডিং, যে কোনো ওপরে এরকম শেডিং থাকতে পারে, নিচে এরকম থাকতে পারে, দু ধরনের শেডিং, ওপরে নিচে। আগেরটা হাফ শেডিং, হাফ শেডিং নয়, আর এটা দু রকম শেডিং। এই দু রকম শেডিং যখন, তখন মানে হচ্ছে ডাবল ট্রেট, ডাবল ট্রেট, দুটো আলাদা আলাদা ট্রেট আছে। মানে কি, যে ফ্যামিলিতে ক্যাটারাক্ট থাকতে পারে সেই ফ্যামিলিতে পলিড্যাকটাইলি থাকতে পারে। তো যদি আমরা ক্যাটারাক্ট আর পলিড্যাকটাইলিকে দুটোকে একসঙ্গে চিন্তা করি তখন আমরা ডাবল ট্রেটের কথা ভাববো। আর এটা কি, এটা হচ্ছে হেটারোজাইগাসলি অ্যাফেক্টেড, হেটারোজাইগাসলি অ্যাফেক্টেড ফর অটোজোমাল ট্রেট, ফর অটোজোমাল ট্রেট। এই বিদেশে বা আমাদের দেশে দেখা যাচ্ছে যে এক ধরনের অ্যাজমা আছে, কোনো কোনো পেশেন্ট আছে সারা বছর অ্যাজমায় সাফার করে, তারা হচ্ছে হোমোজাইগাসলি অ্যাফেক্টেড। আর কেউ কেউ আছে যখন পোলেন হয় তখন সাফার করে, তারা হেটারোজাইগাসলি অ্যাফেক্টেড। আর কেউ কেউ সারা বছর সাফার করে না, তারা হচ্ছে নন অ্যাফেক্টেড। তো এই অ্যাডভার্টাইজমেন্টে টিভিতে নানা সময় দেখায় বলে মানুষ কমনলি বুঝে গেছে এটা হেটারোজাইগাস মানে জানে না, কিন্তু বলে ও হেটারোজাইগাসলি অ্যাফেক্টেড, ও হোমোজাইগাসলি অ্যাফেক্টেড বা নন অ্যাফেক্টেড। তখন আমরা হেটারোজাইগাস হলে হেটারোজাইগাস সিম্বল দেবো, হোমোজাইগাস হলে পুরো শেড করে নেব, সেই ক্ষেত্রে আর না থাকলে ক্লিয়ার করব। থ্যাংক ইউ। আজকের সিম্বল এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার অন্য টপিকে যাব।